আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকের। শুরুতে জানিয়ে দিচ্ছি কুমারিকা সংবাদ শিরোনাম। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে নেপিদোতে মিয়ানমার বাংলাদেশ সমঝোতা স্মারক সই দ্রুত ফিরিয়ে নেবে আশা প্রধানমন্ত্রীর। 8 বছরে অষ্টমবারের মতো বাড়ল বিদ্যুতের দাম। ডিসেম্বর থেকে প্রতি ইউনিটে বাড়তি দিতে হবে 35 পয়সা। সরকারের ইশারায় মিথ্যা মামলা, নিজেকে নির্দোষ দাবি করে আদালতে খালেদা জিয়া। তদন্ত কর্মকর্তাকে একতরফা আক্রমণের প্রতিবাদ দুদকের। সিটি নির্বাচন সামনে রেখে রংপুরের সাম্প্রদায়িক হামলায় এরশাদের মদদ অভিযোগ নাগরিক আন্দোলনের চ্যালেঞ্জে ইসি, জানিয়েছেন কমিশনার রফিক। দেখছিলেন কুমারিকা সংবাদ শিরোনাম। উইংস ক্লিয়ার লেমন ড্রিঙ্ক। এবারে বিস্তারিত। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বৃহস্পতিবার সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও মিয়ানমার। সমঝোতা মতো আগামী 2 মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হতে পারে। ঢাকায় ফিরে শনিবার এ বিষয়ের বিস্তারিত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। এদিকে দেরিতে হলেও রোহিঙ্গা নির্যাতন ও হত্যাকাণ্ডকে জাতিগত নিধনের স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোহিঙ্গাদের নিজ ভূমে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। আগামী 2 মাসের মধ্যে রোহিঙ্গারা নিজ দেশে ফেরা শুরু করতে পারবে বলে আশার কথা শুনিয়েছেন মিয়ানমার ও বাংলাদেশের প্রতিনিধিরা। পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী মিয়ানমারের রাজধানী নেপিডো সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক সই হয়। সমঝোতা অনুযায়ী রোহিঙ্গা ফেরতের বিষয়টি যাচাই বাছাই করবে দুদেশের সচিব পর্যায়ের কর্মকর্তাদের কমিটি। এক্ষেত্রে জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR এর প্রতিনিধি রাখার বিষয়টি মিয়ানমারের ইচ্ছার উপর নির্ভর করছে। নাফ নদী ও দেশের সীমানা লাইন চিহ্নিতকরণের চুক্তিও সই করেছে দুদেশ। এর আগে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সাথে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। কথা হয় রোহিঙ্গা সংকট সহ দুদেশের অমীমাংসিত বিভিন্ন ইস্যুতে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা নির্যাতনকে জাতিগোষ্ঠীর নিধন বলাকে ভালোভাবে নেয়নি মিয়ানমারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিটি একপেশে হয়েছে। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন তিনি। বিশ্বের শক্তিধর দেশ থেকে এমন মন্তব্য আসায় বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নেওয়া উচিত। সূচির সাথে বৈঠকে মুগ্ধ হয়ে খোশ মেজাজে মিয়ানমার ছেড়েছিলেন ক্লিয়ারসন, কিন্তু তার অবস্থানের এই পরিবর্তন বিস্ময়কর। আমার ধারণা এই অবস্থান থেকে শিগগিরই সরে আসবেন তিনি। রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে যুক্তরাষ্ট্রের কঠোর মনোভাবকে স্বাগত জানালেও বাস্তবায়ন নিয়ে সন্দিহান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। The big question now is what is the U.S. going to do about it? এখন দেখার বিষয় মার্কিন সরকার ও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কি পদক্ষেপ নেয়। সেনাবাহিনীর শীর্ষ পর্যায় থেকে নিধন অভিযানের নির্দেশ এসেছে, এটা স্পষ্ট। তাই মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাইং সহ শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অবরোধ আরোপের প্রক্রিয়াটি খুব সহজ হবে না। পাল্টাপাল্টি অভিযোগ আর কৌশলী কালক্ষেপণে রোহিঙ্গাদের ভাগ্যে আসলে কি ঘটবে তা এখনই বলা যাচ্ছে না। লাখ লাখ রোহিঙ্গার সবাই নিজ ভূমে ফিরতে পারবে, এটাও আগ বাড়িয়ে বলার সময় এখনো আসেনি বলে ইঙ্গিত বিশ্লেষকদের। মেহরাব হোসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে হবে। এজন্য দেশটির সাথে দ্বিপাক্ষিক আলোচনা চলছে বলেও জানান তিনি। গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে আন্তর্দেশীয় রেল নেটওয়ার্কের মতো বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশবাসীর জীবন মান উন্নত হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকালে সাভারে মিলিটারি পুলিশের সিএমপি সেন্টার ও স্কুলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিএমপি প্যারেড গ্রাউন্ডের আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানোয় স্বাগত জানায় মিলিটারি পুলিশ।
কুচকাওয়াজ পরিদর্শন শেষে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সিএমপি স্কুলকে জাতীয় পতাকা প্রদান করেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে ঘাটাইলে অবস্থিত মিলিটারি পুলিশিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোর অব মিলিটারি পুলিশ সেন্টার অ্যান্ড স্কুলের স্থায়ী ঠিকানা হল। রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মহলে সহযোগিতাকে মূল্যায়নে রেখে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারকে অবশ্যই বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন ও পুনর্বাসন করতে হবে। মানবিক কারণেই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, কিন্তু মিয়ানমারের সাথে ইতিমধ্যে আমরা দ্বিপাক্ষিক আলোচনা চালাচ্ছি যাতে এই মানুষগুলি তার স্বদেশে ফিরে যেতে পারে। মিয়ানমারের প্রতি আমাদের এই আহ্বান যে তাদের নাগরিক তারা যেন দ্রুত ফেরত নিয়ে যায়। চলমান বড় বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয়ী দেশ, আমরা নিম্ন থাকব না। আমরা অবশ্যই এই দেশকে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠা করব, সেই প্রত্যয় নিয়েই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। কারো কাছে হাত না পেতে সতর্ক পদক্ষেপে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। পরের সংসদ অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোহিঙ্গাদের প্রতি মানবিকতা দেখানোয় বিশ্বে বাংলাদেশে ভাবমূর্তি বেড়েছে বলেও জানিয়েছেন। দশম জাতীয় সংসদের 18তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিএনপির রাজনীতির সমালোচনাও করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা ভোগ করে না, জনগণের প্রতি কর্তব্য পালন করে, আর বিএনপি করে লুটপাট। তাই বিএনপিকে ক্ষমতার স্বপ্ন না দেখার পরামর্শ দেন শেখ হাসিনা। জ্যান্ত মানুষ পুড়িয়ে মারে, তাদেরকে জনগণ কি ভোট দেবে? কেন ভোট দেবে? কেন ভোট দেবে? জনগণ কি আবার ভোট দিয়ে ওই আপদ টেনে নিয়ে আসবে এবং দেশের মানুষের জীবনকে আবার দুর্বিষহ করে তুলবে? আমার এই দেশের মানুষের বিশ্বাস আছে যে অন্তত যাদের বিবেক আছে তারা এদেরকে কোনোদিনই ভোট দেবে না। কাজেই ওই স্বপ্ন দেখে লাভ নেই, আর বড় বড় কথা বলেও লাভ নেই। বাংলাদেশ মিয়ানমার সমঝোতা স্মারক সইকে সরকারের বড় সাফল্য দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজধানীতে বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সংলাপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। শাহরিয়ার আলম বলেন, দুদেশের মধ্যে সমঝোতা স্মারক সই রোহিঙ্গা সংকট সমাধানের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আগামী 2-3 সপ্তাহের মধ্যে গঠিত হবে যৌথ ওয়ার্কিং গ্রুপ, যারা ভবিষ্যৎ করণীয় ঠিক করবে। সমুদ্র জয়ের পর ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার কাজ করছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মিয়ানমার সেনাদের বর্বরতায় 1,72,000 রোহিঙ্গা পরিবার গৃহহারা হয়েছে বলে শনাক্ত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান সংস্থাটির সিনিয়র অফিসিয়াল লুইস সাবিন। উখিয়া ও টেকনাফে অবস্থান করা এইসব পরিবারের মোট সদস্য সংখ্যা 7,45,000। এসব পরিবারের নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। লুইস সাবিন বলেন, শরণার্থীরা যেখানে ভালো সুযোগ সুবিধা পায় সেখানে স্থানান্তরের ক্ষেত্রে আগ্রহ দেখায়। সরকার রোহিঙ্গাদের ভাষান্তরে নেয়ার যে উদ্যোগ নিয়েছে সেখানে অবশ্যই রোহিঙ্গারা যেতে আগ্রহী হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন করে অস্ত্রের ভাষায় কথা বলতে শুরু করেছে বিএনপি। এর পরিণতি ভালো হবে না। নারায়ণগঞ্জ বন্দরে বৃহস্পতিবার AKM শামসুজ্জোহা স্কুলের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, পেট্রোল বোমায় ব্যর্থ হয়ে এবার লোহার হাতুড়ি দিয়ে আন্দোলনে হুমকি দিচ্ছে বিএনপি। বিএনপির জ্বালাও পোড়াওয়ের আন্দোলন মানুষ ভুলে যায়নি উল্লেখ করে তিনি বলেন, যত হাক ডাক দিক বিএনপির আন্দোলন ব্যর্থ হবে। আন্দোলনে ক্ষমতা ও সাহস কোনোটাই বিএনপির নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, অব্যাহত অত্যাচার, নির্যাতন, লুটপাটের কারণেই যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে চায় আওয়ামী লীগ। বৃহস্পতিবার যশোর জেলা বিএনপির আলোচনায় তিনি এই কথা বলেন। আওয়ামী লীগ জুলুম নির্যাতন করে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে বিদেশি শক্তিকে তুষ্ট করে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে চায় বলে মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায়। এদিকে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান বলেছেন, চট্টগ্রাম বন্দর আওয়ামী লীগের লুটপাটের আড্ডাখানায় পরিণত হয়েছে। চট্টগ্রামের দলীয় কার্যালয়ে এক স্মরণ সভায় তিনি এই কথা বলেন।
সরকারে 2 মেয়াদে অষ্টমবারের মতো আবারও বাড়ছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম। ডিসেম্বর মাস থেকে ইউনিট প্রতি গড়ে 35 পয়সা করে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। তবে পাইকারি পর্যায়ে দাম বাড়ছে না। উৎপাদন খরচ বৃদ্ধির যুক্তি দেখিয়ে 2010 সালের পর থেকে এ পর্যন্ত পাইকারি পর্যায়ে 6 বার এবং খুচরা পর্যায়ে 7 বার বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। উৎপাদন খরচের চেয়ে সরবরাহ খরচ কম এ অজুহাতে গেল সেপ্টেম্বরে পাইকারি পর্যায়ে 15% এবং গ্রাহক পর্যায়ে 6 থেকে 14% দাম বৃদ্ধির নতুন প্রস্তাব দেয় বিতরণ কোম্পানিগুলো। এর যৌক্তিকতা যাচাইয়ে শুনানির 1.5 মাসের মাথায় আবারও নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দিল নিয়ন্ত্রণ সংস্থা BERC। বিদ্যুৎ বিতরণ সংস্থা কোম্পানিসমূহের নিট বিদ্যুৎ বিতরণ খরচ বৃদ্ধি বিবেচনায় সকল বিতরণ সংস্থা ও কোম্পানির বিদ্যুতের খুচরা মূল্যহার বাড়িত গড়ে 0.35 টাকা প্রতি কিলোওয়াট ঘন্টা, অর্থাৎ বাড়িত গড়ে 5.3% বৃদ্ধি করা হয়েছে। এই মূল্যহার বিল মাস ডিসেম্বর 2017 থেকে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে কার্যকর হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন পাইকারি অর্থাৎ বাল্ক মূল্যহার বৃদ্ধি না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সব ধাপে নতুন দাম কার্যকরের পাশাপাশি দরিদ্র ও লাইফলাইন গ্রাহকদের জন্য মিনিমাম চার্জ তুলে নেওয়ার কথাও জানায় সংস্থাটি। একটা গ্রাহক শ্রেণীর যেখানে তারা 90 থেকে 100 টাকা দিতেন, তার বিল যদি 60 টাকা আসে বা 65 টাকা আসে, এটাই চার্জ করা হতো। সেই জিনিসটা কিন্তু আমরা এবার তুলে দিয়েছি এবং তাতে করে একেবারে দরিদ্র জনগোষ্ঠী যারা বিদ্যুৎ ব্যবহার করেন তাদের কিন্তু বিদ্যুৎ বিল কমানো হয়েছে। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণাকে মরার উপর খাড়ার ঘা বলে প্রতিক্রিয়া জানিয়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের এই যে প্রতি 35 পয়সা করে বাড়লো, এটা আমাদের কষ্ট দুর্ভোগ বহাইতে হইব। অতিষ্ঠ হয়ে গেছে যে বিদ্যুতের দাম বাড়ায়, গ্যাসের দাম বাড়ায়, তারপরে কয়েকদিন আগে চালের দাম বেশি আছিল, কয়েকদিন জিনিসপত্রের দাম বেশি, এখন পেঁয়াজের দাম বেশি। এগুলো তো মানুষের সহ্য ক্ষমতার বাইরে গেছে। কমতির দিকে কোনো লক্ষণ নাই, ভাব নাই, কমার দিকে খালি বাড়ার দিকে লক্ষণ। বর্তমান সরকারের 2 মেয়াদে এ নিয়ে 8 বার বাড়ল বিদ্যুতের দাম। গণশুনানির পরও এ দাম বৃদ্ধি অর্থহীন বলে দাবি করেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। রিয়াদ তালুকদার, বাংলা ভিশন, ঢাকা। জনগণকে নিষ্পেষণ করতে নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অবিলম্বে বিদ্যুতের দাম কমানোর জোর দাবি জানান তিনি। জনগণকে নিষ্পেষণ ও অপমান করতেই এই দাম বৃদ্ধি। বর্তমান সরকার একের পর এক জনবিরোধী কার্যকলাপ অব্যাহত রেখেছে। বর্তমান দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন খরচও কমার কথা, কিন্তু বিদ্যুতের দাম না কমিয়ে উল্টো বাড়ানো নজিরবিহীন এবং গণবিরোধী। আরেকবার বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি করছি। তদন্ত কর্মকর্তা সরকারের আজ্ঞাবহ হয়ে বেআইনিভাবে মিথ্যা মামলা করেছেন বলে আদালতে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা আত্মপক্ষ সমর্থনে বৃহস্পতিবার লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, মিথ্যা মামলার সূত্র ধরেই প্রতিপক্ষ রাজনৈতিক দল তার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলেছে। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিজেকে নির্দোষ দাবি করেন বেগম খালেদা জিয়া। দুর্নীতি দমন কমিশন দুদকের করা 2 মামলার হাজিরায় বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বকশীবাজারের বিশেষ আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ষষ্ঠবারের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে প্রায় ঘণ্টাখানেক বক্তব্য দেন বেগম জিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ট্রাস্টের তহবিলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এমন কোনো বক্তব্য রাষ্ট্রপক্ষে কোনো সাক্ষী দেয়নি। আমার বিরুদ্ধে 2টি অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে 2টি রিপোর্ট 2 ব্যক্তির হলেও বাক্য ও শব্দচয়ন অভিন্ন। খালেদা জিয়া বলেন, মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ 2005 সালে দুদক থেকে চাকরিচ্যুত হন, যে কারণে তিনি আমাদের উপর ক্ষিপ্ত ছিলেন। তারই ফলশ্রুতিতে আমাদের বিরুদ্ধে তাকে কাজে লাগানোর জন্য বেছে নেওয়া হয়। এই কর্মকর্তা বিরাগের বশবর্তী হয়ে স্বার্থান্বেষী মহলের ইচ্ছা ও নির্দেশ অনুযায়ী আমার বিরুদ্ধে অনুসন্ধান করেন ও তদন্ত প্রতিবেদন দেন। আদালতেও অসত্য সাক্ষ্য দেন।
তিনি আরো বলেন, হারুনুর রশিদের নিরপেক্ষ অনুসন্ধান ও তদন্ত করার মতো নৈতিক কোনো মনোবল ছিল না। সরকারের আজ্ঞাবহ হয়ে তাদের নির্দেশিত মতে তার বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত করে মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। এই কথা জানিয়ে খালেদা জিয়া হারুন অর রশিদের 1979 সালের নিয়োগ প্রশ্নবিদ্ধ বলে আদালতকে জানান। তিনি বলেছেন যে এই হারুনুর রশিদ একজন অগ্রহণযোগ্য মানুষ, একজন অযোগ্য মানুষ, এবং তিনি যে ধরনের কথাবার্তা এই মামলায় এনেছেন সবই সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। তিনি আক্ষেপ করেই বলেছেন রাজনৈতিক কারণে আজকে এই ধরনের একটি মামলায় তাকে জড়িত করে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। দুদকের আইনজীবী বলেন, বেগম জিয়ার বক্তব্যে একজনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। এতিম তহবিলের টাকাটা এতিম তহবিলে না থেকে ব্যক্তিগত একটা ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টে এতিম তহবিলের টাকাটা স্থানান্তর হয়েছে কিনা, এটাই হলো মামলার মূল বিবেচ্য বিষয় এবং আলোচিত বিষয়। 42 দিন ধরে আমরা এই ধরনের কথাবার্তা শুনছি, রাজনৈতিক বক্তব্য শুনছি। মামলার যে মূল আলোচ্য বিষয় 342 ধারার কার্যক্রমে যেটা থাকা উচিত ছিল এটা তিনি বলেন নাই। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রমে বেগম খালেদা জিয়া নিজেকে নির্দোষ দাবি করেন। বিচারক দুটি মামলার কার্যক্রম 30 নভেম্বর পর্যন্ত মুলতবি করেন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। রংপুরে সাম্প্রদায়িক হামলার পেছনে জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদের মদদ আছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে বিশিষ্ট নাগরিকদের সংগঠনের সম্মিলিত নাগরিক আন্দোলন। একই সঙ্গে অন্য বড় দল ও প্রশাসনের নির্লিপ্ততাকেও সাম্প্রদায়িক হামলার কারণ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সম্মিলিত নাগরিক সমাজ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি সাম্প্রদায়িক হামলা এবং নারী ও শিশু নির্যাতনের বিষয়ে আলোচনা সভার আয়োজন করে। অংশ নেন শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকেরা। সম্মিলিত নাগরিক আন্দোলনের পক্ষে ফেসবুকের একটি পোস্টের জেরে সম্প্রতি রংপুরের ঠাকুরপাড়ায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে তাদের সরজমিন তদন্তের প্রতিবেদন তুলে ধরা হয়। তিনি অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছিল নাকি এরকম অভিযোগ আছে যে ওটা নিয়ে বেশি ঘামাইও না তোমরা, এবং কেউ কেউ সরাসরি নামও বলছেন এরশাদ সাহেবের কথা, কারণ সামনে উপজেলা নির্বাচন আছে, উপজেলা রংপুর পৌরসভার নির্বাচন আছে, যে সেখানে তার জেতার পসিবিলিটি আছে, সেইটাকে উনি এটাকে ক্যাপিটাল করার চেষ্টা করতেছেন, এই কথাটাও আসছে। বিশিষ্ট জনেরা বলেন, নারী, শিশু, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত হামলার বিষয়ে প্রশাসন ও সমাজের যে নির্লিপ্ততা দেখা যাচ্ছে তা একটি মানবিক বাংলাদেশ গড়ার পথে বড় বাধা। প্রশাসনে ঘাপটি মেরে থাকা একটা শক্তি এদের প্রশ্রয় না থাকা। আজকে 30 লক্ষ শহীদের কথা বলে অনবরত অশ্রুপাত করি আমরা, সেটাও কুম্ভীরাশ্রুতে পরিণত হয়েছে প্রায়, কারণ সেই অশ্রুপাত করার মধ্যে কোন রকম সততা নাই, কোন রকম স্বচ্ছতা নাই আমাদের। আর যে হেফাজতে ইসলামের ব্যবস্থাপত্র অনুযায়ী পাঠ্যপুস্তকে পরিবর্তন করা হয়েছে, ধর্মটিকে বিশেষভাবে বিশেষ স্বার্থে ব্যবহার করা হচ্ছে। কাজে সমাজে রন্ধ্রে রন্ধ্রে যখন সাম্প্রদায়িকতা প্রবিষ্ট, তখন সাম্প্রদায়িক ঘটনাবলী অনিবার্য। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সব মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা দেখতে চান বিশিষ্ট নাগরিকেরা। তাইমুল হক, বাংলা ভিশন, ঢাকা। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে চ্যালেঞ্জের মুখে আছে কমিশন, জানিয়েছেন কমিশনার রফিকুল ইসলাম। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি। নির্বাচন কাজে দায়িত্বশীল কর্মকর্তাদের প্রশিক্ষণ চলাকালে বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আমাদের নির্বাচনের জন্য নির্দিষ্ট সংখ্যক আইনি কাঠামো রয়েছে, আমরা এই কাঠামোটার যথাযথ প্রয়োগ করব। আমরা কোন ধরনের অরাজকতা নির্বাচনকে কেন্দ্র করে হতে না দেওয়ার ব্যাপারে একেবারে দৃঢ় প্রতিজ্ঞ। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। সন্ধ্যা 6:05 শুধুমাত্র বাংলা ভিশনে। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ।
স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। প্রধান বিচারপতির পদ রাষ্ট্রপতি বেশি দিন খালি রাখবেন না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারকদের প্রশিক্ষণ কোর্সের একটি অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, সংবিধানের 97 অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতির কথা বলা আছে। সেখানে পরিষ্কার বলা আছে প্রধান বিচারপতির অনুরূপ ক্ষমতা প্রয়োগের কথা। অর্থাৎ প্রধান বিচারপতি যা করতে পারতেন তিনিও তাই করতে পারবেন। নতুন প্রধান বিচারপতি নিয়োগ না দেওয়া পর্যন্ত অস্থায়ী প্রধান বিচারপতি দায়িত্ব পালন করে যাবেন বলে আবারও জানান মন্ত্রী। সাতক্ষীরার আশাশুনিতে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। 14 নভেম্বর সন্ধ্যায় শুভ দ্রাকাটি গ্রামে ধর্ষণের ওই ঘটনা হলেও বৃহস্পতিবার মামলা করেন শিশুটির মা। এলাকাবাসী জানায়, ওই দিন সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে হাত মুখ ধুতে গেলে গ্রামের মাসুদুজ্জামান সুমন ও তার বন্ধু সুজন তাকে ধরে নিয়ে পাশের বাগানে ধর্ষণ করে। পরদিন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। যশোরে সাংবাদিক আনন্দ দাসকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা গুরুতর। বৃহস্পতিবার সন্ধ্যায় মুমূর্ষু অবস্থায় শহরতলির চাঁচড়া বর্মনপাড়া এলাকার একটি মাছের ঘের থেকে স্থানীয়রা উদ্ধার করে যশোর থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কথার সাংবাদিক আনন্দ দাসকে। তার স্ত্রী সুস্মিতা দাস জানান, বিকেলে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না। যশোর 250 শয্যা হাসপাতালে তার চিকিৎসা চলছে। পুলিশ জানায়, কয়েক যুবক আনন্দকে শহরের শঙ্করপুর বটতলা থেকে ডেকে নিয়ে যায়, তবে এখনো পর্যন্ত এর রহস্য জানা যায়নি। এবার প্রবাসীর কয়েকটি খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন WBO এর প্রেসিডেন্ট কাজী এনায়েতুল্লাহ। কানাডার রাজধানী অটোয়ার পার্লামেন্ট ভবনে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় কানাডা প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন মন্ট্রিয়াল পার্লামেন্ট সদস্য ডেভিড মিলার, WBO এর কানাডা কোঅর্ডিনেটর মাহিনুর সরকার। বাংলাদেশ সরকারের উন্নয়ন, প্রবাসীদের অবহিতকরণ বিষয়ে আলোচনা সভা হয়েছে জেদ্দার কনসুলেট প্রাঙ্গণে। কনসাল জেনারেল FM বোরহানুদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সিনিয়র সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান খন্দকার আনাউরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সচিব বেগম কামরুন নাহার, রিয়াদ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডাক্তার নজরুল ইসলাম সহ অন্য কর্মকর্তারা। চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ মাহবুবুল বাশার কালু পাটোয়ারি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। শুক্রবার 11টায় চিরকা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, বাদ জুমা ফরিদগঞ্জ AR পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বাদ আসর চরকুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। জিম্বাবুয়ে গণতন্ত্রের এক নতুন যুগে প্রবেশ করেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির হবু অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এমারসন নানগাগুয়া। দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার কয়েক ঘন্টা পর সমর্থকদের উদ্দেশ্যে এই ঘোষণা দেন 75 বছর বয়সী এমারসন। নতুন নেতাকে স্বাগত জানাতে রাজধানী হারারেতে ক্ষমতাসীন দল জানু PF পার্টির সদর দপ্তরের সামনে বুধবার রাতে জড়ো হয় হাজারো জনতা। সে সময় এক বক্তব্যে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি বেকারত্বের শিকার অন্তত 90% মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন জিম্বাবুয়ের সাবেক এই ভাইস প্রেসিডেন্ট। আজ শুক্রবার নয়া প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। 2018 সালে সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনে আগ পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন এমারসন। 2 সপ্তাহ আগে সাবেক প্রেসিডেন্ট মুগাবে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে তাকে বরখাস্ত করলে দক্ষিণ আফ্রিকায় আশ্রয় নেন তিনি। এবার ক্লেমন খেলার সংবাদ।
একেএস বিপিএল আজ শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 2টায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় স্থানীয় দল চিটাগং ভাইকিংস মোকাবেলা করবে সিলেট সিক্সার্সের। বিপিএল পঞ্চম আসরে কমপক্ষে 6টি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল, অর্থাৎ অর্ধেক পথ পাড়ি দিয়েছে টুর্নামেন্ট। 6 ম্যাচে 5টিতে জিতেছে সবার উপরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 8 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে ঢাকা 2-এ, 7 ম্যাচে ঢাকার সমান 9 পয়েন্ট দিয়ে 3-এ অবস্থান খুলনা টাইটান্সে। বাকি 4টি দল কিছুটা পিছিয়ে থাকলেও সেরা চারে খেলার সম্ভাবনা আছে সবারই। জয়ের ধারা ধরে রাখতে চায় খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। হোম গ্রাউন্ডের সুবিধা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া চিটাগং ভাইকিংস। চট্টগ্রামে ভাইকিংসদের প্রথম প্রতিপক্ষ সিলেট সিক্সার্সও ব্যর্থতার বৃত্ত ভেঙে ফিরতে চায় জয়ের ধারায়। বাংলাদেশের হেড কোচের দায়িত্ব থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি দিতে বিসিবি সভাপতি বরাবর চিঠি দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। চিঠি প্রাপ্তির কথা বৃহস্পতিবার স্বীকার করে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, এখন বিসিবি সভাপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছে বোর্ড। চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়া বিসিবির পরিকল্পনায় খুব বেশি প্রভাব পড়বে না বলে জানান তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সরাসরি আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন। আমরা এটা বোর্ড প্রেসিডেন্ট মহোদয়কে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা উই আর ওয়েটিং ফিডব্যাক, যে বোর্ড কি সিদ্ধান্ত দেয় তার উপর আমরা ওয়েট করছি। তার জন্য কিন্তু কাজ আটকে থাকে না, আমাদের যে প্ল্যানিং আছে সেই প্ল্যানিং অনুযায়ী আমরা কাজ করব। হয়তো হি মাইট হ্যাভ সাম ডিফারেন্ট প্ল্যান, তার কি চিন্তা ভাবনা ছিল বা কি তা অবশ্যই সে তার নিজস্ব মতো করে করতেন, এবং আরেকজন যদি আসেন বা কেউ যদি দায়িত্ব নেন তারও নিজস্ব কোনো প্ল্যান থাকবে। অন টপ অফ দ্যাট বোর্ডেরও একটা পলিসিগত সিদ্ধান্ত থাকবে বা টার্গেট থাকবে। সো উইল ওয়ার্ক আউট অন দ্যাট। সংবাদ শেষ করব কুমারিকা সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে নেপিদুতে মিয়ানমার বাংলাদেশ সমঝোতা স্মারক সই দ্রুত ফিরিয়ে দেবে আশা প্রধানমন্ত্রীর। 8 বছরে 8মবারের মতো বাড়ল বিদ্যুতের দাম। ডিসেম্বর থেকে প্রতি ইউনিটে বাড়তি দিতে হবে 35 পয়সা। সরকারের ইশারায় মিথ্যা মামলা, নিজেকে নির্দোষ দাবি করে আদালতে খালেদা জিয়া। তদন্ত কর্মকর্তাকে একতরফা আক্রমণের প্রতিবাদ দুদকের। সিটি নির্বাচন সামনে রেখে রংপুরের সাম্প্রদায়িক হামলায় এরশাদের মদদ অভিযোগ। নাগরিক আন্দোলনের চ্যালেঞ্জে ইসি জানিয়েছেন কমিশনার রফিক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সকাল 7:30।